সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? তোমাদের সাথে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নত্য সত্যবিধানের সত্যবিধান অংশ। তোমরা নিশ্চয়ই সেটা দেখেছো। আজকের আমরা সন্ধি নিয়ে আলোচনা করব। তবে এই ক্লাসটি অষ্টম, নবম, দশম 3 শ্রেণীর জন্যই সমভাবে প্রযোজ্য। অতএব অষ্টম শ্রেণীর বন্ধুরাও এই ক্লাসটি অবশ্যই তোমরা দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তোমাদের বইয়ের সাথে মিলিয়ে তোমরা সন্ধিটা বোঝার চেষ্টা করবে। প্রথমেই একটা কথা বলে রাখি, আমি যখন কোনো বিষয় পড়াবো তখন সেই বিষয়টি তোমরা মূল বইটি বের করে নেবে। শুধু এটা বাংলার ক্ষেত্রে না, অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও তোমরা আগে বইটা বের করে নিবে। যে চ্যাপ্টারটি তোমাদের পড়ানো হচ্ছে সেই চ্যাপ্টারটি খুলে তোমরা বইয়ের সাথে মিলিয়ে তারপরে দেখবে। তবে তোমাদের যেটা সমস্যা হতে পারে সরাসরি বইয়ের সাথে মিলানো, সেক্ষেত্রে তোমরা আরেকটি কাজ করতে পারো, আগে ওই চ্যাপ্টারটি একটু পড়ে নিতে পারো। পড়ে নিলে তোমাদের বিষয়টি বুঝতে সুবিধা হবে। তবে আসো বন্ধুরা, আজকের আমরা সন্ধি এটা নিয়ে আলোচনা করব। সন্ধির আজকে শুধুমাত্র আমি একটা অংশ নিয়ে আলোচনা করব। এই সন্ধির 4টা ক্লাস আমি নেব। তো সেক্ষেত্রে তোমরা পার্ট বাই পার্টগুলো বোঝার চেষ্টা করবে, কেন একসাথে সব আলোচনা করলে তোমাদের বুঝতে সমস্যা হবে। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হলো সন্ধি। সন্ধি কি, এই সংজ্ঞাটা তোমরা ক্লাস 5, 6 বা অন্য 7-এ পড়ে আসছো, নিশ্চয়ই তোমরা তা জানো। সন্ধির সংজ্ঞা যদি আমরা দেই তাহলে এভাবে দাঁড়ায়। তোমরা স্ক্রিনে একটু লক্ষ্য করো। সন্নিহিত দুটো ধ্বনির মিলনকে সন্ধি বলে। কথাটা হলো সন্নিহিত। এই সন্নিহিত মানে পাশাপাশি। লক্ষ্য করো নিচের উদাহরণটি, তাহলে তোমরা বুঝতে পারবে। হিম যোগ আলয়, এখানে প্রথম শব্দটির শেষে আছে অ, আর এই শব্দটির শেষের শব্দটির প্রথমে আছে আ। এই অ এবং আ, এই দুটো পাশাপাশি ধ্বনি, অর্থাৎ সন্নিহিত ধ্বনি। এই দুটো ধ্বনি মিলে একটা আ হয়েছে। এই যে পাশাপাশি দুটো ধ্বনির মিলে একটা আ হলো, এটাই হলো সন্ধি। এখন এই সন্ধি বিভিন্ন ধরনের নিয়ম আছে, ক্লাসিফিকেশন আছে। আমরা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সন্ধির আসলে কাজ কী? সন্ধির কাজ হলো প্রধানত দুটো। আমি খুব বিস্তারিত আলোচনা এখানে করব না, যখন শ্রেণীকক্ষে পড়াবো তখন এ নিয়ে তোমাদের সাথে অনেক কথা বলবো। এখন যে বিষয়টি না বললেই নয়, সেই কথাগুলোই তোমাদের সাথে কিন্তু আলোচনায় আমরা নিয়ে আসব। সন্ধির কাজ হলো প্রধানত দুটি। দেখো কি কি। 1, উচ্চারণের সহজ প্রবণতা। 2, ধ্বনিগত মাধুর্যতা। অর্থাৎ সন্ধি করাই হয় যাতে সহজে অনায়াসে উচ্চারণ করা যায়, সে কারণে। যেমন একটা কথা বলছি এরকম, যে গই অক গান করেন, শুনতে ভালো লাগে না, উচ্চারণও জানি কেমন হচ্ছে। যদি বলা হয় গায়ক গান করেন, তাহলে অনায়াসেই উচ্চারণ হয় এবং শুনতেও ভালো লাগে। এই ধ্বনিগত মাধুর্যতা এটা এবং উচ্চারণের সহজ প্রবণতা, দুটি প্রধান কাজ হচ্ছে সন্ধির। তবে এমন শব্দের সন্ধি করা যাবে না যে সন্ধিজাত শব্দগুলো শুনলে শ্রুতিকটু মনে হয়, শুনতে খারাপ লাগে। যেমন কচু যোগ আলু যোগ আদা, কচ্চাল্লাদা, শুনতে ভালো লাগে না। অতএব এই ধরনের সন্ধি হয় ঠিকই, কিন্তু সন্ধি করা যাবে না, শুনতে ভালো লাগে না।
তাহলে আমরা কি পেলাম? সন্ধির প্রধান কাজ বা উদ্দেশ্য হলো দুটো, একটা হলো উচ্চারণের সহজ প্রবণতা আর একটা হলো ধ্বনিগত মাধুর্যতা। এখন বাংলা ভাষায় আমরা যে সন্ধি ব্যবহার করি সেই সন্ধি হলো বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করা হয়েছে। যেমন খাঁটি বাংলা শব্দের সন্ধি, একটা তৎসম শব্দের সন্ধি। লক্ষ্য করো, একটু পরে আবার বলছি, সন্ধিজাত শব্দকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সন্ধি দিয়ে যে শব্দ তৈরি হয় তাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এক, বাংলা শব্দের সন্ধি, দুই, তৎসম শব্দের সন্ধি। এখন বাংলা শব্দের সন্ধি কি? বাংলা শব্দের সন্ধি হচ্ছে খাঁটি বাংলা শব্দ, অর্থাৎ সংস্কৃত থেকে প্রাকৃতের মধ্য দিয়ে যে সকল শব্দ বাংলায় আসছে সেটাকে বলা হয়েছে খাঁটি বাংলা শব্দ। সেই সকল শব্দের যে সন্ধি সেটাকে বলা হয়েছে বাংলা সন্ধি। আর তৎসম শব্দের সন্ধি হচ্ছে সংস্কৃত থেকে সরাসরি যে সকল শব্দ বাংলায় এসেছে তাদের যে সন্ধি সেটাকে বলা হয়েছে তৎসম শব্দের সন্ধি। এখন আসো, এই বাংলা শব্দের সন্ধি নিয়ে আজকে মূলত আলোচনাটাই আমাদের বাংলা শব্দের সন্ধি। তো বাংলা শব্দের সন্ধিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। শ্রেণীবিভাগটা আমরা একবারে দেখে নেই। এক, স্বরসন্ধি, দুই, ব্যঞ্জন সন্ধি। আর তৎসম শব্দের সন্ধিকে তিন ভাগে ভাগ করা হয়েছে: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। তোমরা এই বিষয়গুলো একটু মুখস্থ করে তোমাদের রাখতে হবে। এখন আসো, আমরা সন্ধির সংজ্ঞাটা জেনে নেই। তোমাদেরকে এখানে একটু কথা বলে রাখি, বাংলা শব্দের স্বরসন্ধির যে সংজ্ঞা, তৎসম শব্দের স্বরসন্ধিরও সংজ্ঞা একই। বাংলা শব্দের ব্যঞ্জন সন্ধির যে সংজ্ঞা, তৎসম শব্দের ব্যঞ্জন সন্ধিরও সংজ্ঞা ওই একই। অতএব একত্রেই আমরা এই সংজ্ঞাগুলো জেনে যাব। তাহলে স্বরসন্ধির সংজ্ঞাটা কি হবে? লক্ষ্য করো, বলা হয়েছে স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলন, এক্ষেত্রে আর কোনো সূত্র নেই। স্বরসন্ধিতে শুধুমাত্র স্বরধ্বনির সাথেই স্বরধ্বনির মিলন ঘটবে, অন্য কোনো ধ্বনির মিলন ঘটবে না। যেমন বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়, ওই আ এবং আ হয়ে গিয়েছে। আমরা এ নিয়ে বিস্তারিত পরে কথা বলবো, সংজ্ঞাটাকে দেখে নিয়ে। এরপরে আসো ব্যঞ্জন সন্ধির সংজ্ঞা। দেখো, আমি স্বরধ্বনি না লিখে সংক্ষেপে লিখেছি স্বরে আর ব্যঞ্জনে, মানে স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জনে আর স্বরে এবং ব্যঞ্জনে আর ব্যঞ্জনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। তাহলে আমরা কি দেখতে পেলাম? ব্যঞ্জন সন্ধিতে তিন ধরনের মিলন ঘটবে, সংজ্ঞার ভিতরেই আছে। কি মিলন আমরা একটু আলাদা করে দিয়ে নিচ্ছি। এক, স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিলন ঘটবে। দুই, ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনির মিলন ঘটবে। তিন, ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিলন ঘটবে। অর্থাৎ এই তিন ধরনের মিলন ঘটে। এই মিলনকেই বলা হয়েছে ব্যঞ্জন সন্ধি। একটা উদাহরণ দিচ্ছি, বাক যোগদান। এখানে ব্যঞ্জন আর ব্যঞ্জন হয়েছে। দেখো, এই যে ক, এখানে কিন্তু এটা কিন্তু হলন্ত ধ্বনি দিয়ে বাক, অর্থাৎ এখানে শ্বাসাঘাত করবে ক, আর এখানে প্রথমে দ, এর সাথে সন্ধি হয়ে গ হয়ে গেছে। এই যে ব্যঞ্জনে আর ব্যঞ্জনে, এটা ব্যঞ্জন সন্ধির একটি উদাহরণ। তাহলে আমরা কি পেলাম? ব্যঞ্জন সন্ধিতে তিন ধরনের মিলন ঘটে। আবার বলছি, স্বর এবং ব্যঞ্জন, ব্যঞ্জন এবং স্বর, আর ব্যঞ্জন এবং ব্যঞ্জন, এই তিন ধরনের মিলন ঘটে। আজকের আমাদের মুখ্য এই আলোচনাগুলো প্রাথমিক আলোচনা, এটা তোমরা অবশ্যই রপ্ত করে নেবে প্রথমে। তারপরে আমরা এখন মূল সন্ধির শ্রেণী বিভাগের ভিতরে আসব এবং এটা নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা বাংলা শব্দের যে সন্ধি, সেই সন্ধি নিয়ে আলোচনা করব। আমরা আগেই পেয়েছি যে বাংলা শব্দের সন্ধি হলো দুই প্রকার। এক হলো স্বরসন্ধি, দুই ব্যঞ্জন সন্ধি। আবার বলছি, বাংলা শব্দের সন্ধি দুই প্রকার। এক, স্বরসন্ধি, দুই, ব্যঞ্জন সন্ধি। এখন আসো, বাংলা শব্দের যে স্বরসন্ধি
সেটা নিয়ে আলোচনা করব। স্বরসন্ধির সংজ্ঞা কিন্তু একটু আগে আমরা পড়েছি, ওই একই সংজ্ঞা। এবারে আসো, বাংলা শব্দের সন্ধি অবশ্য খুবই মানে খুব বেশি না, খুবই কম, এবং এটা তোমাদের রপ্ত করাও খুব বেশি কঠিন হবে না, কয়েকবার পড়লেই তোমাদের হয়ে যাবে। লক্ষ্য করো, স্বরসন্ধি, বাংলা স্বরসন্ধি, দুটি সন্নিহিত স্বরের একটি লোপ পায়। এটা একটা সূত্রের মতন, তোমরা এটা মাথায় রাখবে। দুটি সন্নিহিত স্বরের একটি লোপ পায়। আমরা উদাহরণগুলো একটু লক্ষ্য করি, তাহলে বুঝতে পারবো। দেখো, কত যোগ এক কতেক। এখানে দেখো কত শেষে অ আছে, এখানে এ আছে, হয়ে গেল কতেক। এই প্রথমে অটা লোপ পেয়ে গেছে, এখানে বলা হয়েছে দুটি সন্নিহিত স্বরের একটি লোপ পায়। দেখো এখানে অটা লোপ পেয়ে গেছে, এই অটা লোপ পেয়ে এ হয়ে গেছে, এটা পূর্বধ্বনির সাথে যুক্ত হবে। আরেকটা কথা এখানে তোমাদেরকে বলা হয়নি, এটাও মাথায় রাখবে। স্বরসন্ধিতে দুটো স্বর মিলে যখন যে স্বরটি হবে সেটা অবশ্যই পূর্বধ্বনির সাথে মিলিত হবে। অর্থাৎ পূর্বধ্বনি মানে এখানে পূর্বধ্বনি ত, এই তয়ের সাথে কিন্তু এ এসে মিলিত হয়েছে। আবার দেখো, রূপা যোগ আলী, এখানে আ শেষে আ আছে, এই দুটো আয়ের একটি আ লুপ পেয়ে গেছে, হয়ে গেল আ, এবং এটা পূর্বধ্বনি পয়ের সাথেই যুক্ত হবে, রূপা আলী। হিংসা যোগ উ, এখানে আ প্রথমে, শেষে উ, এই আটা দেখো লুপ্ত হয়ে উটা রয়ে গেছে, হিংসুক, এই উ পূর্বধ্বনির সাথে যুক্ত হয়েছে। এখানে আগেই আবার বলছি যে একটি লোপ পাবে, এখানে একটি লোপ পেয়ে গেছে। ধ্বনি যোগ এক ধ্বনিক, লক্ষ্য করো এখানে এই এ লোপ পেয়ে গেছে, ধ্বনিক। এবারে আসো দ্বিতীয় সূত্রে, কোনো কোনো স্থলে দুটো স্বরের শেষেরটি লোপ পায়। দেখো, যা যোগ ইচ্ছা যোগ তাই, হয়ে গেল যাচ্ছে তাই। এখানে কি হয়েছে, আমরা এই দুটো শব্দ যা যোগ ইচ্ছা, এটারই সন্ধিটা দেখব। আ এবং ই, এই ইটা কিন্তু লুপ্ত হয়ে গিয়েছে, হয়ে গেল যাচ্ছে তাই। এই বাংলার স্বরসন্ধির ক্ষেত্রে এই দুটো নিয়মই প্রযোজ্য, আর কোনো আলোচনা তোমাদের বইয়ে নেই। এরপরে যখন এ নিয়ে বিস্তারিত তোমরা আলোচনা করবে, বিস্তারিত জানবে, তখন আরও কিছু বিস্তারিত আলোচনা আছে, আমরা অবশ্য সেগুলো এখানে আলোচনা করব না। এটা তোমাদের যত তোমরা উপরের দিকে উঠবে, ব্যাকরণ নিয়ে যত গবেষণা করবে, সেক্ষেত্রে তোমরা পরবর্তী আরও এর উচ্চ আলোচনাগুলো পেয়ে যাবে। এবারে আসো বাংলা ব্যঞ্জন সন্ধি। বাংলা ব্যঞ্জন সন্ধির সংজ্ঞাটা আমরা প্রথমেই জেনেছিলাম, এখানে আর বলার অপেক্ষা রাখে না। তোমাদের যদি না মনে থাকে তাহলে তোমরা আবার ব্যাক করে পিছনটা দেখে নিবে। এবারে আসো, প্রথমেই একটা কথা আছে, দেখো স্ক্রিনে। বাংলা ব্যঞ্জন সন্ধি সাধারণত সমীভবনের নিয়মে হয়। তোমাদের নিশ্চয়ই মনে আছে, ধ্বনি পরিবর্তনের আমরা এই সমীভবন কথাটি পড়েছিলাম। আবারও বলছি, তাহলে সমীভবনের সংজ্ঞাটা কী ছিল? দুটো ব্যঞ্জন যদি পরস্পর অল্প বিস্তর সমতা লাভ করার চেষ্টা করে তাকে সমীভবন বলে। অর্থাৎ দুটো ব্যঞ্জন পাশাপাশি তারা সম্পূর্ণ সমতা লাভ করতে পারে বা কাছাকাছি সমতা লাভ করতে পারে। অর্থাৎ এখানে কাছাকাছি বলতে যেটা বোঝানো হয়েছে, দুটো অঘোষ হতে পারে, দুটো ঘোষ হতে পারে, দুটো অল্প প্রাণ হতে পারে, দুটো মহাপ্রাণ হতে পারে, দুটি একই বর্গীয় হতে পারে, এগুলোকে বলা হয়েছে কাছাকাছি। এই সমীভবনের নিয়মে বাংলা ব্যঞ্জন সন্ধি হয়ে থাকে। এটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের এটা মনে রাখতে হবে। আমরা সূত্রগুলো ধরেই এখন আলোচনা করি। 1 নম্বরের সূত্র আছে, লক্ষ্য করো, অঘোষ ধ্বনি সাথে যদি ঘোষ ধ্বনির সন্ধি হয় তাহলে এই ঘোষধ্বনি হয়ে যাবে, এই দুটো মিলে ঘোষধ্বনি হবে, অথবা ওই ঘোষধ্বনিটির দ্বিত্ব হয়ে যাবে। তার দুটো কথা এখানে। অঘোষ ধ্বনি যদি ঘোষধ্বনির সাথে যুক্ত হয়, এখন অঘোষ ধ্বনিটা কি? প্রত্যেক বর্গের ব্যঞ্জনধ্বনির প্রত্যেক বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনিটি হলো অঘোষ ধ্বনি, আর তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্বনিটি হলো ঘোষধ্বনি। লক্ষ্য করে একটু উদাহরণ দিচ্ছি, ক, খ, গ, ঘ, উঙ, 5টি ধ্বনি। এই ক, খ হলো প্রথম দুটো, এটা হলো অঘোষ ধ্বনি।
গ, ঘ, ঙ এই তিনটা হলো ঘোষধ্বনি। এখন আসো, এই অঘোষ ধ্বনির সাথে যদি ঘোষধ্বনির সন্ধি হয় তাহলে এই অঘোষ ধ্বনিটি ঘোষধ্বনি হয়ে যাবে এবং অথবা ঘোষধ্বনির দ্বিত্ব হয়ে যাবে। লক্ষ্য কর, ছোট যোগ দা, ছোট দা। এখানে দেখো এই টটা মূলত ডয় শূন্য র বলছি, ড যোগ র, এখানে ড হয়ে গেছে, এটা ঘোষধ্বনি হয়ে গেছে। আবার এখানে লক্ষ্য করো, ৫ যোগ জন, এটা তো ঘোষধ্বনি ৫ জন। দেখো এই ঘোষধ্বনি যেটা জ হলো ঘোষধ্বনি, এখন এই চটা জ হয়ে গেছে ৫ জন। আবার ওই সমীভবনের নিয়ম কিন্তু এখানে প্রযোজ্য হয়েছে। দেখো এই যে চটা জয়ের সমতা লাভ করেছে। আবার দেখো ২ নম্বর সূত্রে রয়ের সাথে যদি অন্য ব্যঞ্জনের সন্ধি হয় তাহলে এই রটা লুপ্ত হয়ে যাবে এবং অন্য ব্যঞ্জনের দ্বিত্ব হবে। লেখাগুলো এখানে দেওয়া আছে, তোমরা ধীরে ধীরে এটা দেখে নিবে। আবার বলছি, রয়ের সাথে অন্য ব্যঞ্জনের যদি সন্ধি হয়, অন্য ব্যঞ্জন বলতে র ছাড়া অন্য ব্যঞ্জন, তাহলে এই রটা লুপ্ত হয়ে যাবে আর অন্য ব্যঞ্জনটা দ্বিত্ব হয়ে যাবে। দেখো এখানে নিচে উদাহরণটা দেখলে আর স্পষ্ট হয়ে যাবে। আর যোগ না, এই রটা লুপ্ত হয়ে আন্না হয়ে গেছে। দেখো রটা লুপ্ত হয়ে ওই পরের যে ব্যঞ্জনটা আছে ন, তা দ্বিত্ব হয়ে গেছে, আন্না। ওকে, এরপর দূর যোগ ছাই, দেখো রটা লুপ্ত হয়ে গেছে এবং ছ এই দ্বিত্ব হয়ে গেছে। এখন ছ দ্বিত্ব হয়ে গেছে মানে একেবারেই যে ছয় ছ হবে তা না, ওই চ ছ কাছাকাছি ঘোষধ্বনির প্রায় সমতা লাভ করেছে। আবার ৩ নম্বরের সূত্র, তবর্গীয় ধ্বনি সাথে যদি চবর্গীয় ধ্বনি যুক্ত হয় তাহলে চ বর্গের দ্বিত্ব হয়ে যাবে, এই চ বর্গের, আর তবর্গটি উঠে যাবে, এটা লুপ্ত হয়ে যাবে। যখন বদ যোগ জাত, এই তবর্গের ধ্বনি দ, এটা হয়ে গেল বজ্জাত, এই জটা দ্বিত্ব হয়ে গিয়েছে। হাত যোগ ছানি, হাতছানি, তটা লুপ্ত হয়ে ছটা দ্বিত্ব হয়ে গেছে, হাতছানি। আমরা তো বুঝতে পেরেছি নিশ্চয়ই। আসো এর পরের সূত্রটি ৪ নাম্বার, খুব খেয়াল করে দেখতে হবে। শব্দের পরে যদি চ থাকে, তারপরে প্রথম শব্দটির পরে, এটা হবে হলো প্রথম শব্দটির পরে, পয়ের পরে যদি চ থাকে, প্রথম শব্দে, আবার বলছি, প্রথম শব্দে পয়ের পরে চ থাকলে তার সাথে যদি স, স, স অর্থাৎ তালব্য স, মূর্ধন্য স, দন্ত স যুক্ত হয়, তাহলে এখানে এই চ স্থলে স হয়ে যাবে, আর এই স, স, স যেটাই থাকুক তা ঠিক থাকবে। আমরা উদাহরণ দিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করি, তাহলে সহজ হয়ে যাবে। লক্ষ্য করে এখানে ৫ যোগ স ৫০০, এই উদাহরণটা আমরা এই সূত্রের সাথে মিলিয়ে নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে প বর্গের ধ্বনি, পয়ের পরে এই দেখো চ আছে, প ধ্বনিটির পরে চ আছে, এই কথাটাই বলা হয়েছে। শব্দের পয়ের পরে যদি চ থাকে, তার সাথে যদি এই ৩ শয়ের যে কোনো একটি স যদি মানে সন্ধি হয়, তাহলে এই চ স্থলে তালব্য স হয়ে যাবে। এবারে নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে ৫ যোগ স, দেখো এখানে চটা স হয়ে গেল, পাশ, আর এই স রয়ে গেল, ৫০০। ৫ যোগ শিকা, এই দেখো চটা স হয়ে গিয়েছে, আর এই স রয়ে গিয়েছে, পাশিকা। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবারে ৫ নম্বর সূত্র, হলন্ত ধ্বনি সাথে স্বরধ্বনি যদি যুক্ত হয় তাহলে হলন্ত ধ্বনির সাথে স্বরধ্বনি যোগ হয়ে যাবে। এবারে আসো, হলন্ত ধ্বনিটা কি? যে ধ্বনি উচ্চারণ করতে শ্বাসাঘাত পড়ে, অর্থাৎ নিঃশ্বাসের চাপ পড়ে, নিঃশ্বাস এসে বাধা প্রাপ্ত হয়, সেটা হলো হলন্ত ধ্বনি। যেমন একটা উচ্চারণ করছি, তাহলে তোমরা বুঝতে পারবে, চল, চল, দেখো লয়ের আঘাত পড়েছে এখানে, এটা শ্বাসাঘাত পড়েছে, এটাকে বলা হয়েছে লটা হলো হলন্ত ধ্বনি। আর যদি বলি চলো, তাহলে কিন্তু এটা হলন্ত ধ্বনি না।
তাহলে হলন্ত ধ্বনি তোমরা বুঝতে পেরেছ। এবারে দেখো এখানে বন যোগ আই, 9 হসন্ত পড়েছে, হলন্ত ধ্বনি। এখন এর সাথে স্বরধ্বনি আয়ের সন্ধি হয়েছে, বোনাই। লক্ষ্য করো, এই হলন্ত ধ্বনিটাও থেকে যাবে আর আটা যুক্ত হবে, এখানে কোনো পরিবর্তন হয়নি। 3 যোগ 1, 3 1, এটা এই 9 সাথে এসে যুক্ত হয়েছে, কোনোটাই বাদ যায়নি। 6 নম্বর সূত্রে আসো। স্বরধ্বনির সাথে যদি ব্যঞ্জনধ্বনি সন্ধি হয়, স্বরধ্বনির সাথে যদি ব্যঞ্জনধ্বনির সন্ধি হয়, তাহলে স্বরধ্বনি লোপ পাবে। প্রথম শব্দে যে স্বরধ্বনি থাকে সেটা লোপ পেয়ে যাবে, আর ব্যঞ্জনধ্বনিটা ঠিক থাকবে। দেখো, কাঁচা যোগ কলা, কাঁচকলা, আমরা কিন্তু বাংলায় এটা ব্যবহার করে থাকি। এই যে আটা লুপ্ত হয়ে গিয়েছে। নাতি যোগ বউ, নাত বউ, ইটা লুপ্ত হয়ে গেছে এখান থেকে। বেশি যোগ কম, বেশ কম, ইটা লুপ্ত হয়ে গেছে। ঘোড়া যোগ দৌড়, ঘোড় দৌড়, আটা লুপ্ত হয়ে গিয়েছে। এই হলো তোমাদের ব্যঞ্জন সন্ধির সূত্রগুলো। অর্থাৎ আমরা আজকের বাংলা স্বরসন্ধি এবং বাংলা ব্যঞ্জন সন্ধি সম্পর্কে জানলাম। এটা তোমরা ভালো করে বইটা পড়ে তারপরে তোমরা আমার সূত্রের সাথে মিলিয়ে নেবে এবং বোঝার চেষ্টা করবে। আশা করি তোমরা বুঝবে। তোমরা সবাই ভালো থেকো। সামনের ক্লাসে, আগামী দিনের ক্লাসে আমরা বাংলা সংস্কৃত স্বরসন্ধি নিয়ে আলোচনা করব এবং তোমরা নিশ্চয়ই অনলাইনে আছো এবং থাকবে যতক্ষণ পর্যন্ত না স্কুল আমাদের খোলে। এবং তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।